এসআইআর এর নয়া নির্দেশ কমিশনের কি নয়া নির্দেশ কমিশনের জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে টেলিফোন লাইনে। সোমরাজ, দেখো, এসআইআর নিয়ে নয়া নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন দিল। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে কিছুক্ষণ আগে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হলো যে বাংলার বাড়ি গ্রামীণ বা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা গ্রামীণ এই প্রকল্পগুলি থেকে যারা অনুমোদন পত্র পেয়েছেন বা শংসাপত্র পেয়েছেন এসআইআর এর নথি হিসাবে তা গ্রহণযোগ্য নয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক গত 21শে জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিল, কারণ দেখা যাচ্ছিল অনেক ইয়ারোরাই ডকুমেন্ট হিসাবে আপলোড করছিল বাংলার বাড়ি গ্রামীণের শংসাপত্র বা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার থেকে পাওয়া শংসাপত্র কি হিসাবে দাবি করতে আপলোড করছিল হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট হিসাবে। কারণ এসআইআর এর নথি হিসাবে হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বা কোনো জমি এই সংক্রান্ত সরকারের দেওয়া শংসাপত্রকে গ্রহণ করার নির্দেশ রয়েছে। কিন্তু সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা বা বাংলার বাড়ি গ্রামীণের মতো আর্থিক প্রকল্প তার শংসাপত্র কোনোভাবেই এসআইআর এর নথি হিসাবে গ্রহণ করা হতে পারে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছে যে দ্রুত রাজ্যের সব অফিসারকে এই নির্দেশ কার্যকর করার জন্য। দেখো, কখন এই নির্দেশ দিচ্ছে? যখন এসআইআর এর শুনানি প্রক্রিয়া শেষ হয়ে গেছে, গত 14ই ফেব্রুয়ারি অর্থাৎ গত শনিবার শুনানি শেষ হয়ে গেছে। ইতিমধ্যেই ডকুমেন্ট আপলোড প্রায় 1,30,00,000-এরও বেশি হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই ব্যাখ্যা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দপ্তরকে দেওয়া হচ্ছে। এবারে যেটা প্রশ্ন আসছে, যে সমস্ত ইআরও বা এইআরওরা এই বাংলার বাড়ি গ্রামীণ বা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা থেকে পাওয়া শংসাপত্র আপলোড করেছিল, সেগুলির ভবিষ্যৎ কি হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ইতিমধ্যেই জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে গোটা বিষয়টি কার্যকর করতে। অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা বা বাংলার বাড়ি গ্রামীণের থেকে যে শংসাপত্র পেয়েছেন এ রাজ্যের বাসিন্দারা, যাদেরকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে, যারা এই শংসাপত্রগুলি দিয়েছিলেন, সেই শংসাপত্রগুলো এসআইআর এর নথি হিসেবে গ্রহণ করা হবে না। জাতীয় নির্বাচন কমিশন তা স্পষ্ট করে জানিয়ে দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। বেশ, হাওড়ার দিকে নজর রাখা যাক। সেখানে রোগী মৃত্যুতে নার্সিংহোমে তুলকালাম পরিস্থিতি। হাওড়ার বাঁকড়ায় নার্সিংহোমে ভাঙচুর, পেটে ব্যথা নিয়ে গতকাল রাতে ভর্তি, আর আজ সকালে রোগীর মৃত্যুতে গাফিলতির অভিযোগ। নার্সিংহোমে তুলকালাম, ভাঙচুর করল পরিবার পরিজন। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলছে পরিবার, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? এখন হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যে তারা কিন্তু সঠিক চিকিৎসা করছিলেন, রোগীর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনকই ছিল। কিন্তু পরিবারের তরফ থেকে ভুল বোঝাবুঝি হয়, পরিবারের তরফে ভুল বোঝাবুঝির ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। তবে হাসপাতালে যদি কোনো নার্স বা চিকিৎসক কারোর যদি বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই হাসপাতালে এই প্রথম নয়, এর আগেও কিন্তু একাধিকবার এই অভিযোগ ওঠে এবং অভিযোগের ভিত্তিতে একাধিকবার ভাঙচুরও হয়। এই ঘটনার দিনে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় বাঁকড়া অঞ্চলের আরতি পণ্ডিত, যিনি গতকাল রাত্রিবেলা ভর্তি হলেও সকালে যখন তার পরিবারের লোকজন আসে তখন কথা বলে। পরবর্তীকালে দেখা যায় তার কিছুক্ষণ পরেই হাসপাতাল থেকে পরিবারের কাছে ফোন যায় যে তার মৃত্যু হয়েছে। এরপরেই কিন্তু উত্তেজিত জনতা, পরিবারের লোকেরা এসে ভাঙচুর চালায় নার্সিংহোমে। বেশ, বন্ধ হওয়া চাই, বন্ধ হওয়া চাই। ডাক্তারবাবু বললেন, একটাই কথা বললেন যে আপনাদের অসুবিধা নেই, আপনার মা ঠিক আছে, সুস্থ আছে, আপনারা বাড়ি চলে যান। ভাইপো এসে যখন দেখলো মা পরিষ্কার আছে, মায়ের সঙ্গে কথা বলেছে, একজন ওই পুশ করছে ইঞ্জেকশন, সেই ইঞ্জেকশনটা পুশ যেমনি করলো তার কিছুক্ষণ পর দিয়ে বলছে আপনার মায়ের ডেথ হয়ে গেছে। যে ডাক্তারি করছে তার জ্ঞান আছে কোন মেডিসিন দিতে হয় কোন রোগের জন্য। একটা ছবি দেখাই আপনাদের, দেখুন তো। এই ছবিটা দেখে কোথাও মনে হচ্ছে যে একটা নদী, এখানে চারিদিকে আবর্জনা পড়ে রয়েছে। আলিপুরদুয়ারে নদী দূষণ, আর এই দূষণেই দুশ্চিন্তা। জয়গার জমা আবর্জনা ফেলা হচ্ছে তোরসায়। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে এমনটাই অভিযোগ। জয়গা উন্নয়ন পর্ষদের উদাসীনতার অভিযোগ। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আলিপুরদুয়ারে নদী দূষণে দুশ্চিন্তা। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, ঠিকাদারের বিরুদ্ধেই অভিযোগ, ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অভিযোগ।
এবং একই সঙ্গে জয়গাঁও উন্নয়ন পর্ষদের উদাসীনতা যে রয়েছে এই ছবিতেই তো স্পষ্ট। একদমই, দেখো জয়গাঁও উন্নয়ন পর্ষদের যে উদাসীনতা রয়েছে তুমি ঠিকই বলেছো, একদমই, যে এই ছবি তা প্রমাণ করে দিচ্ছে। কিন্তু বিষয়টি হচ্ছে যে এই যে নদী তোরসা নদী, এই তোরসা নদী কিন্তু আমাদের আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটো জেলার লাইফলাইন। শুধু তাই নয়, জলদাপাড়া জাতীয় উদ্যানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানেরও লাইফলাইন হচ্ছে এই তোরসা নদী। কারণ এই তোরসা নদীর জলের ওপরে জলদাপাড়া জাতীয় উদ্যানের একশৃঙ্গ গন্ডার সহ একাধিক বন্য জন্তু কিন্তু নির্ভরশীল। এইরকম একটা নদী খুব মারাত্মকভাবে এই যে জয়গাঁতে যেখানে এই দূষণের কবলে পড়েছে এবং জয়গাঁও উন্নয়ন পর্ষদ কিন্তু কার্যত কোনো ব্যবস্থাই নিচ্ছে না। এবং এই যে ছবি, এই ছবিতে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ কর্মীরা পর্যন্ত। ফলে বিষয়টি নিয়ে কিন্তু এই ছবি ইতিমধ্যে, যদিও জয়গাঁও উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে বেসরকারি সংস্থাকে এই জায়গাতে আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব দেওয়া আছে তাকে বারণ করে দেওয়া হয়েছে যাতে নদীর বুকে যাতে এভাবে আবর্জনা না ফেলে। কিন্তু তাহলে আবর্জনা ফেলবে কোথায় সেটা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই এই ছবি নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন মহলে। বেশ, লেবার মানছি, আমার যদি যে কোনো বলিতে আমাকে উল্টে চাপ দেয়, এই জন্য আমি কিছু বলি না। সবার যদি ভালো চলে তো আমারও ভালো চলবে। আমি তো মজবুরি করি, কাজ করি, অসুবিধা নেই, গন্ধ সেই প্রচন্ড গন্ধ থাকাই যায় না। এখানে নদীর জল, এখন এটা নদীর জল ব্যবহার করা যায় না। তোরসা নদীতে এর আগেও জলের নমুনাতে দেখা গেছে জলটি দূষিত এবং পরিবেশের ভারসাম্যের দিক দিয়ে সেটা কোনোভাবেই অনুকূল না। আমাদের এই ডুয়ার্সে যে বনাঞ্চল বক্সা এবং জলদাপাড়া উভয়ে একটা বড় পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছে, এই আশঙ্কা আমরা পরিবেশ নিয়ে যারা কাজ করি তারা আশঙ্কা প্রকাশ করছি। অবিলম্বে সরকারি ব্যবস্থাপনার যে উদাসীনতা আছে সেখান থেকে দৃষ্টি দেওয়া উচিত। পরীক্ষার মরশুম শেষ হয়েছে, মাধ্যমিক চলছে উচ্চ মাধ্যমিক। এরকম সময় কারেন্টের দেখা নেই। অভিযোগ, কুলতলির প্রায় 10টি গ্রামে বেশিরভাগ সময় কারেন্ট থাকে না, যখন থাকে তখনও লো ভোল্টেজ, ফলে লম্ফের আলোয় ভরসা। কারেন্ট আছে কিন্তু লো ভোল্টেজ, তাই বাল্ব জ্বলে টিমটিম করে। বাল্ব প্রায় জ্বলেই না, পড়াশোনা করতে ভরসা, তাই লম্ফের আলো। অভিযোগ, বেশিরভাগ সময় কারেন্টই থাকে না, যখন থাকে তখন এতই লো ভোল্টেজ যে ঠিকমতো বাল্বও জ্বলে না। সন্ধে হলে তাই লম্ফের আলোয় পড়াশোনা। এই দুর্ভোগের ছবি দক্ষিণ 24 পরগনার কুলতলির প্রায় 10টি গ্রামে। পরীক্ষার মরশুম চলছে, তার মধ্যে কারেন্ট নিয়ে এই ভোগান্তি। এখানে কারেন্ট থাকে না এবং কারেন্ট থাকলেও ভোল্টেজ থাকে না, তার জন্য ল্যাম্প জ্বালিয়ে পড়তে হয়। অনেকটাই অসুবিধা হচ্ছে, যেহেতু কারেন্ট আছে কিন্তু ভোল্টেজ নেই আমাদের এখানে। মাধ্যমিকের আগে থেকে এরকম হচ্ছে। অভিযোগ, কুলতলির বৈকুণ্ঠপুর এবং গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 3 মাস ধরে এই হাল। কারেন্টের প্রচুর সমস্যা, সারাদিন তো এমনি লোডশেডিং, তারপরে আবার লো ভোল্টেজ। এখন পরীক্ষার সময় ছেলে মেয়েরা পড়তে পারছে না, ল্যাম্প জ্বালিয়ে পড়তে হচ্ছে। এরকম 2 মাস 2.5 মাস হয়ে গেছে। ইলেকট্রিক অফিসকে জানাননি? জানিয়েছি বহুবার, উত্তর হ্যাঁ আমরা করে দেবো, কিন্তু তারা কেউ আসে না এখানে। কুলতলির জামতলায় রয়েছে ইলেকট্রিক সাবস্টেশন। এখান থেকে প্রায় 23 কিলোমিটার দূরে বৈকুণ্ঠপুর এবং গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত। কুলতলি পঞ্চায়েত সমিতির দাবি, এর মাঝে আর কোনো সাবস্টেশন না থাকায় নাকি বিদ্যুৎ নিয়ে এরকম ভোগান্তি। ব্যাপারটা আমাদের জানা, মহিপিট কোস্টালে ওখানে কারেন্টের খুব প্রবলেম, সেটাও জানি। মাধ্যমিকের পড়াশোনার জন্য খুব ডিস্টার্ব হচ্ছে, তাও জানি। প্রচুরভাবে চেষ্টা করছি যাতে বিদ্যুতের ঘাটতিটা পূরণ করা যায়। যতক্ষণ পর্যন্ত না সাবস্টেশনটা কমপ্লিট না হবে, অবশ্য জায়গা এখন হ্যান্ডওভার হয়নি, জায়গাটা হ্যান্ডওভার হয়ে গেলেই খুব শীঘ্রই দ্রুত কাজের গতিটা বাড়বে এবং সমস্যাটা সমাধান হবে। কুলতলি থেকে ক্যামেরায় রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।